তাকে ক্ষমতায় থাকতে হবে। দেখেন মানুষ কি বলে এবং মানুষের মতামতের উপর ভিত্তি করে সবাই সিদ্ধান্ত নিতে হবে। দেশের মানুষ চাইলে থাকবে, সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে যদি চায় তাহলে সে থাকবে। মোদ্দা কথা হচ্ছে কে কতদিন ক্ষমতায় থাকবে এটা মতামতের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে সবার সাথে পরামর্শ করে প্রয়োজনে গণভোটের মাধ্যমে এই সিদ্ধান্তে আমাদেরকে আসতে হবে। তো তার থাকা না থাকার গ্রহণযোগ্যতা, ন্যায্যতার জায়গা হচ্ছে অংশীজনরা কি মনে করে। অংশীজন কারা? বাংলাদেশের রাজনৈতিক দল, ছাত্র সমাজ, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, পেশাজীবীরা। এই যে টোটাল অংশীজনরা আছে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, একটা পরিবর্তন করেছে, তারা সবাই মিলে যদি চায় প্রফেসর ইউনূস 6 মাস থাকবে, 6 মাস থাকবে। যদি আরও 1 বছর থাকতে চায়, জুন মাস পর্যন্ত আগামী বছরের সবাই মিলে চায়, তো জুন মাস পর্যন্ত থাকবে। যদি সবাই মিলে চায় যে এটা আরও বেশি থাকা দরকার, আরও বেশি থাকবে। মধ্যমায়ের দেশের যে একটা ফাঁদ তৈরি করেছে বাংলাদেশ আওয়ামী সরকার, এখান থেকে যদি আমরা বের হয়ে না আসি তাহলে যেটা হবে, আমরা ক্রমাগতভাবে এরকম সম্মেলন করব, টাকা পয়সা খরচ করে বিদেশিদেরকে আনবো, হাজার হাজার কোটি টাকা এগুলোর পেছনে খরচ করে দেখব দিন শেষে আসলে আমাদের খুব বেশি লাভ হচ্ছে না। কিন্তু এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ছোট করছি না, আমরা ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি যে আপনারা এই উদ্যোগটা নিয়েছেন। কিন্তু এই চ্যালেঞ্জগুলো মাথায় রাখতে হবে যে বিনিয়োগ কেন বাংলাদেশে আসলে লং টার্মে আসবে না। তাই আমাদের তরফ থেকে যে দাবিদার জানানো হয়েছে যে মধ্যমায়ের দেশের যে আবেদনটা আছে এটা ইমিডিয়েটলি আপনারা সাসপেন্ড করেন, স্থগিত করেন আগামী 2-4-5 বছরের জন্য। স্থগিত করবার পরে হচ্ছে যে আমরা নতুন করে আমাদের তথ্য উপাত্তকে রিভাইজ করব, পুনর্বিবেচনা করব, যাচাই বাছাই করব, এরপরে সিদ্ধান্ত নিব যে আসলে এটা করবার জন্য আমরা প্রস্তুত কিনা, আমরা এখানে ঠিক আছে কিনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে সবচেয়ে সফলভাবে দেশ চালাচ্ছেন, তাহলে কি ওনার আসলে লম্বা সময় থাকা উচিত কিনা? প্রশ্ন হচ্ছে দেশের মানুষ চাইলে থাকবে, সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে যদি চায় তাহলে সে থাকবে। তো তার থাকা না থাকার গ্রহণযোগ্যতা, ন্যায্যতার জায়গা হচ্ছে অংশীজনরা কি মনে করে। অংশীজন কারা? বাংলাদেশের রাজনৈতিক দল, ছাত্র সমাজ, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, পেশাজীবীরা। এই যে টোটাল অংশীজনরা আছে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, একটা পরিবর্তন করেছে, তারা সবাই মিলে যদি চায় প্রফেসর ইউনূস 6 মাস থাকবে, 6 মাস থাকবে। যদি আরও 1 বছর থাকতে চায়, জুন মাস পর্যন্ত আগামী বছরের সবাই মিলে চায়, তো জুন মাস পর্যন্ত থাকবে। যদি সবাই মিলে চায় যে এটা আরও বেশি থাকা দরকার, আরও বেশি থাকবে। যদি সবাই মিলে চায় যে না আগস্টের 5 তারিখে নির্বাচন দিতে হবে, তাহলে আগস্টের 5 তারিখে নির্বাচন দিতে হবে। মোদ্দা কথা হচ্ছে যত সফল রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়কই হন না কেন, তাকে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণকে প্রতিনিধিত্ব করে এমন লোকদের মতামতের ভিত্তিতে তাকে ক্ষমতায় থাকতে হবে। এবং অংশীজনরা যদি একমত হতে না পারে, এমন সিচুয়েশন যদি তৈরি হয়, অনেক সময় আমাদেরকে এই প্রশ্ন করছে যে ধরেন কয়েকজন বলল যে আগস্টে নির্বাচন দিয়ে দেন, কয়েকজন বলল যে না ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন, কয়েকজন বলল যে না যেহেতু আপনি বলেছেন আগামী বছর জুন পর্যন্তই থাকেন, তাহলে এইটার ব্যাপারে সরকার সিদ্ধান্ত কিভাবে নেবে? সরকারের সিদ্ধান্ত নেবার দ্বিতীয় গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে গণভোট। আপনি রেফারেন্ডামে চলে যাবেন, রেফারেন্ডামে মতামত দিবেন, জনগণের মতামত নেন। আপনি কি আগস্টে নির্বাচন চান, ডিসেম্বরে নির্বাচন চান, ফেব্রুয়ারি মার্চে নির্বাচন চান, আগামী জুনে নির্বাচন চান, না আরও পরে নির্বাচন চান, অথবা কখন নির্বাচন চান, আপনি লিখে দেন ওখানে কাগজ কলমে। দেখেন মানুষ কি বলে এবং মানুষের মতামতের উপর ভিত্তি করে সবাই সিদ্ধান্ত নিতে হবে। মোদ্দা কথা হচ্ছে কে কতদিন ক্ষমতায় থাকবে এটা মতামতের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে সবার সাথে পরামর্শ করে প্রয়োজনে গণভোটের মাধ্যমে এই সিদ্ধান্তে আমাদেরকে আসতে হবে। এখন আপনি ধরেন একটা বিদেশি কোম্পানি বাংলাদেশে এসে ফ্রিজ বানাবে, টেলিভিশন বানাবে, গাড়ি বানাবে। এই গাড়ি কেনার সক্ষমতা সম্পন্ন লোক কয়জন আছে? বাংলাদেশের সরকার বলছে এটা কোটি কোটি আছে, আসলে তো কোটি কোটি নাই, কয়েক লাখ হইতে পারে। কয়েক লক্ষ মানুষ শুধু গাড়ির মডেল চেঞ্জ করছে, গাড়ির রাস্তায় গাড়ি ভরে গেছে। তো সেই জায়গায় দেখতে হবে জনসংখ্যার সংখ্যাটার সাথে ক্রয় ক্ষমতার সক্ষমতা একজন বিনিয়োগকারীর জন্য গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যে আমাদের ঘাপলা আছে এবং এই মিথ্যা ঘাপলা দিয়ে আপনি লং টার্মে বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে পারবেন না, কারণ তারা এটা 10টা সোর্স থেকে চেক করবে, টেস্ট করে তারা এখানে সিদ্ধান্ত নেবে। এরপরে দেখেন আমাদের জ্বালানি ঘাটতি আছে। আপনি যে বিনিয়োগকারী আনবেন, আমাদের নিজস্ব বিদ্যুৎই এনাফ না। যদিও কুইক রেন্টালের নামে বলা হয়েছিল আমাদের নাকি 29,000 মেগাওয়াট আছে, কিন্তু আমাদের 14-15,000 মেগাওয়াট উৎপন্ন হয় না প্রতিদিন। তাহলে আপনি যে এক্সট্রা বিনিয়োগকারীদেরকে আনবেন, তাদেরকে আপনি বিদ্যুৎ কোত্থেকে দেবেন? আপনার কোনো ইনফ্রাস্ট্রাকচার আছে, বাস্তবতা আছে? আপনার গ্যাসের ঘাটতি আপনার নিজের আছে। আমার এলএনজি আমদানি করে আমার বাসায় বাড়িতে কিনতে হচ্ছে। তাহলে আপনি যে নতুন ব্যবসায়ীরা আসবে তাদেরকে আপনি গ্যাসের লাইন কোত্থেকে দেবেন? বর্তমানে যারা দেশীয় ব্যবসায়ী আছে তারাই অভিযোগ করছে যে আমরা বিদ্যুৎ পাচ্ছি না, গ্যাস পাচ্ছি না, তেল পাচ্ছি না, কয়লা পাচ্ছি না। তাহলে আপনি স্থানীয় বিনিয়োগকারীদেরকেই এই সুবিধাটা দিতে পারছেন না। বিদেশি বিনিয়োগকারীরা আসলে এই প্রেশারটা তো আরও বেড়ে যাবে, তখন এটা কী হবে?
অতএব এই যে জ্বালানি অনিশ্চয়তা আছে সেটাকে তো অ্যাড্রেস করতে হবে, আমাদের এই চ্যালেঞ্জটাকে অ্যাড্রেস করতে হবে। আমাদের আর একটা সমস্যা আছে, দেখেন কর্পোরেট ট্যাক্স। বাংলাদেশে ধরেন ব্যাংক 40% পর্যন্ত ট্যাক্স দেয়। কোনো কোনো জায়গায় ব্যবসায়ীরা 20, 25, 30, 32, 35% ট্যাক্স দেয়। 40% প্রফিটের যদি আপনার ট্যাক্স, রাষ্ট্রকে ট্যাক্স দিতে হয় ইনকামের, এরপরে সেই কোম্পানি কত টাকা প্রফিট করবে? তাহলে তার প্রফিট মার্জিন কত বেশি হইতে হবে? তো একজন সম্ভাব্য বিনিয়োগকারী যদি দেখে যে আমাকে 40% ট্যাক্স দিতে হবে, 15% ভ্যাট দিতে হবে, তাহলে আমার 55% চলে গেল। এরপরের ইনকামের উপরে আমি কিভাবে লাভ করে আমি আমার ওই টাকাটা ডলারে ট্রান্সফার করে আমি আমার দেশে নিয়ে যাব? আপনার দেশে ডলারও তো নাই, ডলারের সংকট চলছে। তাহলে এই চ্যালেঞ্জগুলোকে তো আমাকে তো অ্যাড্রেস করতে হবে। যে আমি যখন বিনিয়োগকারীকে বলছি যে বাংলাদেশে আসেন, বিনিয়োগের সম্ভাবনা আছে, সম্ভাবনার এই জায়গাগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। ঋণের একটা ঝামেলা আছে। একজন বিনিয়োগকারী আসলো, ধরেন সে 500 কোটি টাকা ইনভেস্ট করলো, কিন্তু তার আরও 5,000 কোটি টাকা দরকার। বাংলাদেশে কোনো ব্যাংক তো তাকে 5,000 কোটি টাকা ধার দিতে পারবে না। তাহলে ব্যাংক যদি তাকে ঋণ দিতে না পারে, সে যদি এলসি করতে না পারে, ডলারের বিনিময়ে বিদেশ থেকে কাঁচামাল আনবে, তাহলে সেই বিনিয়োগকারী কি লং টার্মে এখানে বিনিয়োগ করবে? সে যদি দেখে যে একই রকমভাবে আমি একটা জিনিস পণ্য তৈরি করলাম এত টাকা পয়সা খরচ করে, আগামী বছর নভেম্বর মাসের পরে আমেরিকান মার্কেটে ঢুকতে হলে আমাকে 27%, 25%, 37% শুল্ক দিয়ে ঢুকতে হবে, তখন বাংলাদেশে সে অলরেডি 55% ট্যাক্স ভ্যাট দিয়ে ফেলছে। এরপরে যদি তার আপনার আমেরিকার মার্কেটে আরও 20%, 25% দিতে হয়, তাহলে তার আসলে ব্যবসা বান্ধব বাস্তবতা আদৌ আছে কিনা? অতএব এই সকল রিয়েলিটিকে আমরা বলছি যে